এই মুহূর্তে সবাই আমরা খুব উত্তেজিত, সবাই খুব আলোচনা করছি বিষয়গুলো নিয়ে। সমস্যাটা কোথায় হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মনে ধর্ষণ কি, রেপ কি, বিষয়গুলো খুব জটিল একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং মা বাবাদের খুব কনফিউজ হতে হচ্ছে। এবং সেখানে একজন কাউন্সিলর হিসাবে বা সাইকোলজিস্ট হিসাবে আমার যে জায়গাটা আছে, সেখানে আমি একটা কথা বলতে চাইছি, কতটা বলা যায় এবং বয়সটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা টিনেজ বাচ্চার সাথে যতটা ইজিলি কথা বলতে পারবো, 6-7 বছর বাচ্চাকে আমরা গুড টাচ ব্যাড টাচ দিয়ে বোঝাতে পারবো। তাদের মনে অনেক প্রশ্ন যাচ্ছে যে অত্যাচারটা কিরকম, অত্যাচারটা কতটা কঠিন, কতটা তাকে মানে কষ্ট দেওয়া হয়েছে, এগুলো পুরোটাই তো ওপেন। আমরা টিভি চালাচ্ছি বা নিউজ সামনে আসছে, ব্যাপারটা পুরোটাই ওপেনলি ডিসকাশন হচ্ছে। তো এই জায়গাটা আপনাদের খুব কঠিন ভাবে, মানে এটা মা বাবাদের লার্নিং অবশ্যই বলবো ওদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মা বাবা কেয়ার গিভার যারা আছেন, মনে রাখবেন যে কোন জায়গাটা আমি বলতে পারবো ছেলে মেয়ের সাথে, সেই কমিউনিকেশনটাও একটা খুব মানে স্বচ্ছতা বা স্পষ্ট ব্যাপারটা না হলে সেই কমিউনিকেশনটা কিন্তু হবে না। নমস্কার, আমি সুমনা বাগচি, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের একটা টক শো হবে। আজকে আমরা কথা বলবো বদরের দিন নিয়ে এবং আজকে আমাদের কাছে বিশেষ ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের কথা শুনবো। কারণ বর্তমান পরিস্থিতিতে সমাজ শুদ্ধিকরণের দিকে আমরা প্রত্যেকেই কনসেন্ট্রেট করছি। আমরা চাই একটা সুস্থ সমাজ, তাতে অবশ্যই আমাদের পরের জেনারেশন যেন সুস্থভাবে সবলভাবে এগিয়ে যেতে পারে। তো আজকে যে অনুষ্ঠানটা শুরু করছি, প্রথমে আপনাদেরকে আমি আলাপ করিয়ে দেব আমাদের এখানে যিনি আছেন, ইপসিতা গাঙ্গুলি ম্যামকে, যার একটুখানি আমাকে বায়োতে অবশ্যই বলতে হবে। ম্যাম একজন বিজনেস কনসালটেন্ট, সাথে তিনি পোয়েট এবং হেরিটেজ এনথুজিয়াস্ট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাই। এরপর আমি সাত্তকীকে বলবো, সাত্তকী ভট্টাচার্য প্রফেশনালি কিন্তু অ্যাডভোকেট, কিন্তু কর্পোরেটে বহুদিন কাজ করেছেন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের সামাজিক যে জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার নিয়ে আমরা কাজ করছি, সাত্তকী আমাদের সাথে রয়েছে, সাত্তকী কাজ করছে। এরপরে অবশ্যই বলতে হয় আমার বন্ধু, আমার খুব ছোটবেলার বন্ধু দেবশ্রী তিওয়ারি, একজন ফ্যাশন ডিজাইনার, সাথে তিনি একজন শিক্ষক। তিনি কিন্তু যেমন ফ্যাশন ডিজাইনিং পড়ান, তার সাথে তার সুন্দর একটা বুটিকে আমরা বসে আছি। আজকে আমরা এখানে অনুষ্ঠান করব, আজকে আমরা কথা বলবো মানুষের বদরের দিন নিয়ে। আর অবশ্যই একটা পরিচয় এখানে দিতেই হবে। পুরো প্রোগ্রামটা কোঅর্ডিনেট করছে বান্ধবী দাস, যে আমাদের ক্যামেরার উপরে আছে কিন্তু সে ক্যামেরার সামনেই আসবে। শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান বদরের দিন। প্রথমে একটা কথা বলবো, এই অনুষ্ঠানটা শুরুর আগে একটা কথা অবশ্যই বলতে হবে। দেবশ্রী একটা অন্য প্রফেশনে আছে, আমি একটা অন্য প্রফেশনে আছি, আমি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল। তো সেক্ষেত্রে দুই বন্ধু মিলে ভাবলাম যে চলো কিছু একটা শুরু করা যাক, সমাজের জন্য তো কিছু কাজ করতে হবে। প্রত্যেকে আমরা ব্যক্তিগত জীবনে অনেক কাজ করছি, আমাদের ইচ্ছা, আমাদের চয়েসেস গুলোকে আমরা এনহ্যান্স করছি, তার পাশে সমাজের জন্য কিছু করা যাক। তো আজকের যে আড্ডাটা, সেটা হচ্ছে মৌ সুমনার আড্ডা। মৌ হচ্ছে আমাদের দেবশ্রী আর সুমনা হচ্ছে আমি। প্রথম প্রশ্ন আজকে ইপসিতা গাঙ্গুলি ম্যামকে। ম্যাম যেহেতু একজন বিজনেস কনসালটেন্ট ছিলেন, বর্তমানে তার নিজস্ব একটি ব্যবসা আছে এবং খুব সুন্দর উনি কবিতা বলেন। আর বোঝাই যাচ্ছে ম্যামের চয়েসেস গুলো, ওনার হেরিটেজের উপর একটা অন্যরকম অনুভূতি আছে। অবশ্যই আমরা এগুলো এনহ্যান্স করাটা আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি। তো ম্যাম, আপনার কাছে একটা ছোট প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে ধরুন আপনি অনেক বছর ধরে কর্পোরেট সংস্থায় চাকরি করেছেন, তারপর নিজের একটা নিজের সংস্থা রয়েছে, তার মাঝে আপনার কি মনে হয় যে এই যে সামাজিক পরিবর্তন, মানে আপনি যেই সময় কাজ করেছেন কর্পোরেটে, সেই সময় মধ্যে কিভাবে নিজেকে ডিল করেছেন? মানে আমি এখানে জেন্ডার একটা প্রশ্ন রাখছি, যে সেই সময়টা খুব সুবিধাজনক ছিল না হয়তো একজন মহিলা হিসেবে কর্পোরেটে গিয়ে ডাইরেক্টলি কাজ করা। আপনি কতটা সাহায্য পেয়েছেন পুরুষ সঙ্গীদের কাছে, বা আপনার মনে হয় যে পেট্রিয়ার্টিক সোসাইটিতে কিভাবে ডিল করার সুবিধা হয়েছে, বা কি কি চ্যালেঞ্জেস ছিল, একটু জানতে চাই আপনার কাছে। থ্যাংক ইউ সুমনা। পেট্রিয়ার্কি শব্দটা সংজ্ঞা বোধহয় এখন অনেক বেশি বুঝতে পারছি। তখন হয়তো নিজের পায়ে নিজে দাঁড়ানো, চাকরি বাকরি করা, সেখানে ধাপে ধাপে এগোনো, সেটাই বেশি দরকারি ছিল, সেটাই বেশি প্রযোজ্য ছিল এবং সেই মতোই কাজ করেছি। ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়েছে। তবে যেটা সবসময় মনে হতো, সেটা কিন্তু শুধু কর্পোরেট লাইফে নয়, সেটা প্রত্যেকটা আমার মনে হয় আমাদের মেয়েদের প্রতিটি ক্ষেত্রে, আমাদের জীবনযাত্রার শুরু থেকে, যে আমরা মেয়ে,
তাই আমাদের সাবধানে থাকতে হবে। হ্যাঁ, মানে সমাজটাতে সেকেন্ড জেন্ডার, তাই না? আমরা সেকেন্ড জেন্ডার, দ্বিতীয় শ্রেণীর মানুষ। তাই জন্য এই যে পুরো সমাজ গঠনে সেখানে এটা পুরুষ শাসিত, পুরুষতান্ত্রিক, এবং আমরা যেন সবসময় আমাদের দেওয়ালে পিঠ থেকে আছে, আমাদেরকে একটু বাবা বাচ্চা বুঝে শুনে এরকম ভাবেই চলতে হয়। আমরা এটা কিন্তু আজন্ম, মানে আমাদের মা মাসিরা বলেছে মেয়েরা বেশি দেরিতে থেকো, বেরিও না, দেখে শুনে থেকো, গা বাঁচিয়ে থেকো। হ্যাঁ, এটা তো পুরোপুরি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। সেখানে জায়গা থেকে আমার চাকরি করা, আমি বান্ধবী আমার বাড়িতে প্রথম কর্পোরেট লাইফে, মানে মেয়েদের মধ্যে আমার পিসিরা সকলেই চাকরি করেছেন, কিন্তু তারা প্রত্যেকেই টিচিং প্রফেশনে ছিলেন। চাকরির জগতে আমি প্রথম বোনেদের মধ্যে, কাজিনসদের মধ্যে। তাও আবার প্রথম 5 বছর টেলিকম, এবং তারপরে 15 বছর হোটেল ইন্ডাস্ট্রিতে, উইচ ইজ গ্ল্যামারাস জব। এন্ড সেখানে মোটামুটি একটা ধরেই নেওয়া হয়, যেরকম একটা মিডিয়া বা প্রোডাকশন হাউসে যেরকম একটা ধরে নেওয়া হয় না, বাট অ্যাকচুয়ালি অসম্ভব একটা হার্ড ওয়ার্কিং জায়গা। এবং সেখানে যে আমি কখনো কোনো ইনডিসেন্ট ব্যবহার বা আচরণ পাইনি সেটা নয়, কিন্তু কি জানো তো, এত স্বাভাবিক ভাবে আমাদের মেয়েদের না পিঠ থেকে যায় ছোট বয়স থেকেই, যে না এটাকে নিয়েই চলতে হবে। তাই জন্য আমি বোধহয় তখন কনসিয়াসলি কখনো কিছু মনে করিনি, মানে ইট ওয়াজ লাইক আমরা জিনিসটাকে এত রেগুলারাইজ করে ফেলেছি ইন সোসাইটি, যে আমরা বোধহয় সেটাকে নিয়ে পাত্তাই দিইনি। আমাকে কাজ করতে হবে, আমার লক্ষ্য কাজ করা, কাজ করে আমাকে এগিয়ে যেতে হবে, এবং সেটাই আমার মটো ছিল। হ্যাঁ, 15 বছরের রিটায়ার ক্যারিয়ার, 5 বছর তার আগে কাজ করেছি, সেখানে নানা রকম ঘটনা হয়েছে, কিন্তু ম্যানেজ করতে হয় তো জীবনে, ম্যানেজ করে কাজ দিয়ে বেরিয়েছে। এক্ষেত্রে আমি দুটো শুধু কথা বলবো। একটা হচ্ছে যেটা তো চার্মিং, মানে ইউ হ্যাভ টু বি এফিশিয়েন্ট এন্ড চার্মিং। তো সেখানে even a man, okay, you have two very efficient workers, but you have somebody who's efficient and charming, that person has an advantage. মেয়েদের ক্ষেত্রে না, মেয়েরাও কিন্তু প্রচন্ড ভাবে তাদের চার্ম ব্যাপারটা অনেক ভাবে ইউটিলাইজ করে, আর সেখানে কিন্তু মেয়েরা বরঞ্চ পেট্রিয়ার্কির বেশি পারপেট্রেটার্স হয়ে ওঠে। তো এইটা আমার কর্পোরেট এক্সপিরিয়েন্স। কিন্তু আমার সাংঘাতিক পেট্রিয়ার্কি ফেস করতে হচ্ছে আমি যখন কর্পোরেট থেকে বেরিয়ে নিজে ছোট্ট সংস্থা, নিজেদের ব্যবসা, আমার বাবার ব্যবসা, বাট আই রান দ্য ফ্যাক্টরি, সেটা চালিয়েছি। এখানে না, যেটা আমি কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড ছিলাম, বিকজ উই অল নো, মানে আমাদের মিটু এসে গেছে, বিশাখা গাইডলাইন্স, পশ, কত রকম হয়েছে, তাই না? দুটো সংস্থা, I was part of the council that looked after women's rights, so ওগুলো ছিল। কিন্তু যখন নিজের জায়গায় পদার্পণ করলাম, তখন সব থেকে ঘটনা হচ্ছে ড্রাইভার, কার্পেন্টার, উইমেন বস। Corporate life, people are used to a women boss. কিন্তু যখন একা, I'm a single woman, I don't have children, single women taking a call, সেখানে একটা ড্রাইভার আমাকে চমকাবে, একটা কার্পেন্টার আমার উপর জোর গলায় কথা বলবে, এবং আমার মানে আমার অফিসের সাবঅর্ডিনেটকে হয়তো খুব মিনমিনে গলায় কথা বলবে, কিন্তু সে পুরুষ। এটা আমার কাছে সাংঘাতিক লাগে। আপনার কাছে কিছু জানতে পারলাম, অবশ্যই খুব চ্যালেঞ্জিং বিষয়। বর্তমানে যে পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই রয়েছি, যে বারবার বলছি সমাজ শুদ্ধিকরণ, মানবিকতার শুদ্ধিকরণ, মানসিকতা শুদ্ধিকরণ, সেক্ষেত্রে আমাদের বর্তমান সমাজের জন্য কি মেসেজ থাকবে ম্যাম? আমরা তো একটা অসম্ভব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট ইন দ্য মিডল অফ ডিফিকাল্টি লাইজ অপরচুনিটি। তো আমার 2022-এ এই বইটা লিখেছি, রুটেড India 75 and We the People. This was a tribute to India on the 75th anniversary. আর ওখান থেকে আমি বলা শুরু করেছি যে আমাদের প্রতি একটা সামাজিক বিপ্লব লাগবে। তাই অভয়া বা তিলোত্তমা, আমার মনে হয় she is a catalyst. হ্যাঁ, এবং সে অর্থে ওরা আমার পূজ্য, আমি আমার গায়ে কাঁটা দিচ্ছে, বাচ্চা মেয়ে নির্মম ভাবে হত্যা হয়েছে, কিন্তু তার এই কি বলবো জীবন বলি দিয়ে আমরা যদি এবার না এগিয়ে যাই, তাহলে আর কবে। একদম একদম। থ্যাংক ইউ ম্যাম। আপনার কাছে অবশ্যই আপনার কবিতা শুনবো, তার আগে আমাদের এখানে দুজন আছেন, তাদের সাথে একটু কথা বলে নিই। এরপর আসছি সাত্তকী ভট্টাচার্যের কাছে। সাত্তকী, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনি তো অ্যাডভোকেট, তাছাড়া আপনি কর্পোরেটে কাজ করেছেন, তো উইমেন রাইটস
বা বেসিক লস গুলো আমরা অনেকেই জানি না। মানে ধরুন লস বুঝতে গেলে গুগল সার্চ করতে হবে। বেসিক কিছু লস থাকে যেগুলো আমাদের জানা উচিত, সেটা আমাদের প্রোটেকশনের জন্য হতে পারে, সেটা আমাদের রাইটস এর জন্য হতে পারে। সেই বিষয়ে যদি আপনি আমাদের একটু গাইড করেন খুব ভালো হয়। Exactly. Thank you so much, Shubhanati, for having me. তো যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে কান্ট্রির কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন মহিলাদের কিছু প্রোটেকশন দেয়, ঠিক আছে? অনেকজন জানে না, বা অনেকজন জানে সেটা হয়তো যখন এরকম একটা সিচুয়েশন ফেস করে তাদের মাথা থেকে বেরিয়ে যায়, তারা সেটাকে হ্যান্ডেল করতে পারে। তো আমি যদি প্রথমেই একদম স্টার্ট করি আমাদের ফান্ডামেন্টাল রাইট, যেটা আমরা মৌলিক অধিকার বলি, সেই ফান্ডামেন্টাল রাইটে আর্টিকেল 14 আমাদের ইকুয়ালিটি বিফোর ল বলে, যে একটা পুরুষ একটা নারী ল এর সামনে সেম, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন, ঠিক আছে? একটা পুরুষও যেরকম সুযোগ সুবিধা পাবে একটা মহিলাও সেরকম সুযোগ সুবিধা পাবে, বিইং দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি, ঠিক আছে? তো আমি এবারে নেক্সট যদি বলি আর্টিকেল 15(3), এটা কি বলছে? প্রত্যেকটা কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেসে 30% রিজার্ভেশন ফিমেল এমপ্লয়ের জন্য রাখতে হবে। এটা কারা রাখে? মানে খুব যারা এই ল অ্যাবাইডিং সিটিজেন বা যারা যে কর্পোরেটস গুলো যারা এই ল গুলো মানে তারাই করে। হার্ডলি আমিও এতদিন কর্পোরেটে ছিলাম, তো বেসিক্যালি এরকম প্রচুর ইনস্টান্সেস হয়েছিল, ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আপনি কি বিবাহিত না আপনার কি বাচ্চা আছে, তাদের কিন্তু তারা কোয়ালিফাইড হলেও তাদের কিন্তু একটু সাইডে সরিয়ে রাখা হয়। যদি আমি কোনো ব্যাচেলার ছেলে পেয়ে যাই যেই আমার রোলটাকে ভালো করে ফিটিং করছে, তো আমি তাকে হায়ার করে নেবো। বিকজ আমি যদি নিই হয়তো 2 বছর বাদে বিয়ে করবে, তারপরে হয়তো তখন একটা ব্রেক যাবে, ম্যাটারনিটি একটা লিভ যাবে। এবার ম্যাটারনিটি লিভ কিন্তু ইজ অ্যাকচুয়ালি আ ল প্রোটেক্টিং দ্য ওম্যান, সেটা কিন্তু পেড লিভ। তো সেটা আমি পরে আসছি। তো এরকম কিছু কিছু জিনিস আছে, তো অনেক ক্যালকুলেশন চলে। তারপর হচ্ছে আর্টিকেল 23। আমাদের আর্টিকেল 23 কি বলছে? ইট প্রহিবিটস ট্রাফিকিং, forced labor, exploitation and protecting women from workplace exploitation. Workplace exploitation নতুন নয়, আর আমরা প্রেজেন্ট সিনারিওতে যেটা হলো সেটা দেখতেই পাচ্ছি, ঠিক আছে? তো এই আর্টিকেলটাও কিন্তু তাদের জন্যই করা যে তারা সেই প্রোটেকশনটা পায়। আর্টিকেল 19 যেটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। একটা পুরুষও নিজেকে যেভাবে একটা সমাজে যেভাবে এক্সপ্রেস করতে পারে, একটা নারীরও কিন্তু সেম অধিকার আছে, ঠিক আছে? সে নারী কেন বলবো, আমি সেটা একটা বাচ্চা মেয়ের কথাও যদি বলি, বিইং দ্য সিটিজেন, তাদের কিন্তু সেম অধিকার আছে, কোনো ডিফারেন্স নয়, ঠিক আছে? আর্টিকেল 39 একটা খুব ইম্পর্টেন্ট আমাদের আর্টিকেল। সেটা কি বলছে? এটা কিন্তু স্টেট কে বলছে ইট ডাইরেক্টস ইটস পলিসি টুয়ার্ডস সিকিউরিং ফর মেন এন্ড ওমেন ইকুয়ালি দ্য রাইট টু অ্যান অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড। একটা পুরুষেরও যেমন একটা লাইভলিহুডের অধিকার আছে, একটা নারীরও আছে। তাকে কিন্তু স্টেটকে সেরকম পলিসি ডেভেলপ করতে হবে যে পুরুষ আর নারী দুটোই কিন্তু মানে দুজনেই কিন্তু সেম একদম একটা প্ল্যাটফর্মে থাকে, ঠিক আছে? আর্টিকেল 41 বলছে ইট রিকগনাইজেস দ্য রাইট টু ওয়ার্ক অ্যাজ ফান্ডামেন্টাল, আর্জিং দ্য স্টেট টু প্রোভাইড এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ এন্ড সুইটেবল ওয়ার্কিং কন্ডিশনস ফর ওমেন। একটা মহিলা যদি কাজ করতে চায় তাহলে সেটা তার ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? তাকে কিন্তু সেই অপরচুনিটি সুযোগ সুবিধা করে দিতে হবে, সেটা রাজ্যেরই অধিকার। আর রাজ্যেরই রাজার বলবো আমি, এটা দায়িত্ব, ঠিক আছে? আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আসছে এটা হচ্ছে আর্টিকেল 42, ঠিক আছে? ইট ডাইরেক্টস দ্য স্টেট টু এনশিওর জাস্ট and human working conditions, emphasizing the need for maternity benefits to support women during pregnancy and childbirth. এই যে একটা এরকম আমি কোম্পানিতে কাজ করে এসেছি যারা স্টার্টআপ, আমি প্রথমে স্টার্টআপ দিয়ে শুরু করেছি। তো সেখানে এরকম সিচুয়েশন এসেছিল যে এরকম একটা এমপ্লয় ম্যাটারনিটি লিভ চাইছে, তো কিছুটা টাইম অবধি দেবো, মানে 1 মাস দেবো, তার বেশি দিতে পারবো না। তো তার বেশি যদি হয়, ইউ গো অন আ হায়াটাস, ইউ হ্যাভ আ বেবি। তো তুমি যদি তারপরে ফিট করো, মানে ইউ ফিল ফিট, ইউ কন্ট্যাক্ট আস, তখন আমরা হয়তো তোমাকে আবার কিছু একটা রুল দিতে পারি, বাট উই উইল নট বি কিপিং দিস পজিশন ফর ইউ, ঠিক আছে? তো এরকমও মানে সেগ্রিগেশন হয় কিছু কর্পোরেটস, আর কিছু কর্পোরেটস অবভিয়াসলি আমি সেটারও বলছি যে যারা একদম খুব ইনক্লুসিভ এই ব্যাপারগুলো নিয়ে, তো দে আর অলওয়েজ অ্যাবাইডিং বাই দ্য ল, ঠিক আছে? এবারে আমি এটা গেলাম আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান আমাদেরকে কি কি নারীকে প্রোটেকশন দিচ্ছে। কাজের জায়গায় স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই, যেগুলো আমাদের এইবারে যে অবয়া বলো তিলোত্তমা বলো যেটা হয়েছে, সেটা ওয়ার্ক প্লেসের তো 3টে খুব ইম্পর্টেন্ট রুল মানে ল আছে, যেটা ম্যাম প্রথমে একটা বলেন যে পশ, ঠিক আছে? ভিশাখা গাইডলাইন্স থেকেই জিনিসটা উঠে এসেছে আমাদের পশ।
তো কোনো মহিলা যদি কাজে কোনো হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফেস করে, কোনো সর্ট অফ মানে আনডিউ মানে একটা আনওয়েলকাম টাচ ফিল করে, মানে দের আর লট অফ থিংস, যেমন রিপিটেড রিকোয়েস্ট করে, অনেক জায়গায় হয় না মানে ফিমেল এমপ্লয়িকে একটা বস বারবার একটু ডেটে যেতে বলছে, ঠিক আছে, অদ্ভুত রকমের সেক্সুয়াল জেস্টার্স হয়, ঠিক আছে। আমি রিসেন্টলি একটা কেস করতে গিয়ে দেখেছি যে তার ম্যানেজার, তার যে রিপোর্টিং ম্যানেজার, তাকে পর্নোগ্রাফি শেয়ার করছে তার এমপ্লয়িকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, জাস্ট টু ইনসাইট সামথিং, ঠিক আছে। তারপরে কাজের জায়গায় একটা এরকম এনভায়রনমেন্ট যেখানে খুব ডিসকমফর্ট, খুব ফিয়ার তৈরি করছে, মানে সেই কাজে যেতে গিয়ে কাঁদছে যে আমি এখানে যেতে পারবো না। These are all forms of harassment, sexual harassment at workplace. তো এই পজটা becomes very important to protect the dignity of a woman. তো তখন কি হয়, এই কোম্পানিগুলোর আন্ডারে একটা আইসিসি তৈরি হয়, ঠিক আছে, যেটা আমরা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি করি। তো সেইখানে মহিলারা যে মানে যারা নারীরা যারা মনে করে যারা শোষিত হয়েছে বা এক্সপ্লয়েট হয়েছে এই কাজে মানে ওয়ার্ক প্লেসে, তারা গিয়ে কিন্তু কমপ্লেন্ট ফাইল করতে পারে, আর জাস্ট অ্যান্ড প্রপার এনকোয়ারি এন্ড ইনভেস্টিগেশনও কিন্তু হয়, ঠিক আছে। আর একটা যেটা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। তো মিনিমাম ওয়েজেস অ্যাক্টটা একটা খুব ইম্পর্টেন্ট আমাদের মানে লেবার ল এর দিক থেকে আমি যদি বলতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট যে মহিলা হোক পুরুষ হোক যেই হোক কাজ করতে যখন যাচ্ছে একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকবে, তার নিচে কিন্তু তারা নামতে পারবে না, তাকে কিন্তু তাকে দিতে হবে, হ্যাঁ, সেইটাই কিন্তু তাদের মিনস অফ লাইভলিহুড, ঠিক আছে। আর একটা হচ্ছে যে ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট, যে আমি একটা পুরুষকে একই কাজের জন্য যে টাকা দিচ্ছি আমাকে নারীকেও তাই দিতে হবে। এই রিসেন্টলি সব বলিউড অ্যাক্ট্রেসেসরা সব উঠে আসে যে এই যে সেম রোলের জন্যই ফিমেল অ্যাক্টরসরা এত পাচ্ছে আর সেখানে তারা 1/4 পাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু ইজ নট জাস্ট, ঠিক আছে। আমাদের কান্ট্রি, আমাদের যে ল লিগাল ফ্রেটার্নিটি যে সিস্টেম, তারা কিন্তু সেই একটা সুযোগ করে দিয়েছে যে মহিলা পুরুষ যাই হোক না কেন, আমি এখন জেন্ডারে তো আমি জেন্ডার করবোই না, বিকজ আ লট অফ থিংস হ্যাজ চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তো যারাই ওই কাজটা করবে, এনি এন্টিটি যে ওই কাজটা করবে, দে শুড বি ইকুয়ালি পেড উইদাউট এনি ডিসক্রিমিনেশন, ঠিক আছে। তো দিস ইজ দ্য লিগাল সিস্টেম বা লিগাল প্রোটেকশন যেটা আমাদের মহিলার জন্য আছে। এটা অনেকজন জানে না, অনেকজন জেনেও যেটা বললাম যে হয়তো ওভারলুক করে যায়, বাট সত্যিকারের আমাদের কিন্তু কনস্টিটিউশন আমাদের মহিলাকে ফান্ডামেন্টালি কিন্তু প্রচন্ড স্ট্রং করে দিয়েছে। এইটা কিন্তু অ্যাভেল করলে, আর যে আমরা অবভিয়াসলি জানি যে যখনই ফান্ডামেন্টাল রাইটস ইনফ্রিজমেন্ট হয়, কেউ যদি আমাদের এই মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে, আমরা কিন্তু কোর্টে যেতেই পারি সেগুলোকে এনফোর্স করার জন্য, ঠিক আছে। তার জন্য কিন্তু আমাদের মানে আমরা যে আমাদের জন্য যে খারাপ হলো, আমরা যে একটা জায়গায় বসে সাল্ট করবো, সেটা কিন্তু নয়, ইট ইজ নট আওয়ার ফল্ট যে আমাদের সঙ্গে খারাপ হয়েছে। এটা নারীদের বুঝতে হবে বা এটা মানে মহিলাদের বুঝতে হবে, যে হয় না যে টাবু হয়ে গেলাম একটা সোসাইটিতে যে আমার সঙ্গেই কেন হলো, why me, they start questioning exactly this is not what we need, মানে this is not the need of the hour. The need of the hour is you, if someone is infringing that rights of yours, কেউ যদি সেই লাইনটাকে ক্রস করছে, court is there, go to the court, enforce the rights, you will get justice. Justice is always given to people who seek. সার্থকী অনেক ধন্যবাদ। তবে এই প্রশ্নটা রয়ে যায়, কোথাও আমাদের কোথায় ট্রাস্ট ইস্যুটা একটুখানি ধাক্কা মারে যে আমরা গিয়ে কোর্টে গিয়ে আদৌ কি আমরা জাস্টিস পাবো, তো সে মানে এটা দেয়ার ইজ কনফিউশন, সেটা আমরা সবাই ফিল করি। একটা প্রশ্ন করতে চাই খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কাজ করছেন বহুদিন, তো জেন্ডার নিয়ে কাজ করছেন আপনি, একটা বিষয় যেটা উঠে আসে মানে বর্তমান একটা মানে একটা কাউন্সিলিং এসেছিল আমার কাছে, সেটা থেকে আমি বলছি, ছেলেটি তার যে প্রিয় বন্ধু সেজন পুরুষ, কিন্তু বিষয়টা হচ্ছে সমাজ এটা মানতে চায় না। এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি মানে বিং আ সাইকোলজিস্ট, আমি কখনোই তাকে এটা খারাপ, এটা ঠিক, এটা ভুল, এটা বলবো না। তাছাড়া আমাদের ছেলে মেয়েদের ব্যক্তিগত চয়েসটাও আলাদা। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে জেন্ডার বিষয়টা যে শুধু পুরুষ আর নারী বলে আমরা একটা আটকে রাখি, তারপর মানে যে সবকিছু অন্ধকার বা সব ভুল, এই ভাবনা চিন্তাগুলো থেকে আমরা কিভাবে বেরোতে পারি, কিভাবে আপনি গাইড করতে পারেন আমাদের? আমি এইটা যদি আমি রেফার করি আমি কটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানে সাইড করব। তো এখন আমরা যে প্রেজেন্ট সিচুয়েশনে আছি, there is no particular gender, মানে ওই জেন্ডারটা এখন এতটাই মানে কি বলবো মানে এনহ্যান্স হয়ে গেছে জিনিসটা। So there is no particular gender সেই হিসাবে, ঠিক আছে। ফিমেল মেল টু ইজ অলওয়েজ দেয়ার, ঠিক আছে। সুপ্রিম কোর্টের একটা ডিসিশনে
আমরা জানি 2014 তে ট্রান্সজেন্ডার বিল এসে থার্ড জেন্ডারও তৈরি হয়েছে, ঠিক আছে? তো বাট ওই থার্ড জেন্ডারটা তৈরি করতেও there was a fight of around 50-60 years, হ্যাঁ, 50-60 বছরে। এটারই একটা আমি বলবো যে যারা যারা আছে, যারা যারা দেখছেন, সুস্মিতা সেনের রিসেন্টলি একটা তালি বলে মুভি বেরিয়েছে, হ্যাঁ, প্লিজ ওটা দেখুন। It will actually show the struggle a transgender person has faced and she single-handedly brought the change, ঠিক আছে? তো আমি এটা জাজমেন্ট করছি, কোট করছি, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2014 এর একটা জাজমেন্ট এসেছিল। দ্য জাজমেন্ট লিগালি রিকগনাইজড non-binary gender identities and declared transgender people the third gender. The judgment affirmed that fundamental rights granted under the Constitution of India, including articles 14, 15, 16, 19 and 21, which is also right to life, will be equally applicable to them. একটা মহিলা আর একটা নারী যে রাইটস গুলো অ্যাভেল করতে পারে, একটা ট্রান্সজেন্ডার পারসনের কিন্তু সেম ইকুয়াল রাইটসই অ্যাভেল করতে পারে, ঠিক আছে? and give them the right to self identification of their gender. এটা খুব এক্স্যাক্টলি আমি এটা খুব ইম্পর্টেন্ট বলছি। এখন লোকেরা আইডেন্টিটিতে ভোগে, আইডেন্টিটি ক্রাইসিস, তারা আইডেন্টিটিটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, বাট ইট ইজ দেয়ার ইন দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট, ইট ইজ দেয়ার ইন দ্য কনস্টিটিউশন যে উই আর মানে দিস ট্রান্সজেন্ডার কমিউনিটি ইজ অ্যাট পার উইথ দ্য মেল অ্যান্ড ফিমেল, যেটা আমরা হেটেরোনর্মেটিভ বলি, ঠিক আছে? দে আর at par with them, and right to self-identification of their gender as male, female or third gender has been specifically given by the Supreme Court of India. ঠিক আছে? এইটা একটা। আর একটা খুব ইম্পর্টেন্ট জাজমেন্ট এসেছিল, which is KS Puttaswamy versus Union of India 2017, যেখানে সুপ্রিম কোর্টের রুলিং এ on the right to privacy as an inherent fundamental right of Article 21, also referred to as the rights of sexual minorities, ঠিক আছে? Article 21 এর যে আমি বলবো ক্যাপাসিটিটাকে ওটাকে এনহ্যান্স করা হয়েছিল, and it was also referred to as যে it will be the rights of sexual minorities as well. The Supreme Court noted that the sexual orientation is an essential attribute of privacy and that discrimination based on the sexual orientation is deeply offensive to the dignity and self-worth of the individual. The protection of sexual orientation lie at the core of the fundamental rights guaranteed by the Article 14, 15 and 21. এই তিনটে আর্টিকেল না আমাদের যেটা করছে বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইট, তো সেটা ওই সেক্সুয়াল ওরিয়েন্টেশনটাকেও প্রোটেক্ট করছে, ঠিক আছে? ইটস নট যে মানে আই উইল বি ফিয়ারিং দ্য সোসাইটি, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার এই প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে, বিকজ দ্য সুপ্রিম কোর্ট in its deliberate rulings and its frequent judgments, ঠিক আছে, আমি যেগুলো আমরা রেফার করলাম, তো এইগুলো কিন্তু বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে আজকের এই সিচুয়েশনটাকে ডিল করার জন্য, ঠিক আছে? আমি যেগুলো বললাম আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেগুলোর ব্যাপারে আগেও কথা বললাম, সেই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক না। ইউ আর আ সিটিজেন অফ ইন্ডিয়া, citizen of India মানে you can avail these rights. A citizen of Indian Citizenship Act যেটা বলি, সেই ইন্ডিয়ার সিটিজেন হওয়ার জন্য কিন্তু কোনো জেন্ডার আইডেন্টিটি লাগে না, ঠিক আছে? anyone born on this land is a citizen of India, ঠিক আছে? and you can avail any fundamental rights which a normal heteronormative person can avail, ঠিক আছে? তো when you have the law by your side, when you have the law at your disposal, let's not be afraid of the situation, ঠিক আছে? মানে জিনিসটাকে accept করতে হবে। self acceptance is the first I would say the first step towards going ahead. আমি যদি নিজেকেই accept না করতে পারি the way I am, exactly, মানে আমি যদি নিজেকেই না ভালোবাসতে পারি, তাহলে আমি আমার আশেপাশের লোকজনকে ভালোবাসা মানুষের কথা আমি নিজে যেটা লাইফে করছি সেটাও ভালোবাসতে পারবো না, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট যে একটা লাস্ট জাজমেন্ট বলবো, এটা হচ্ছে নাস ফাউন্ডেশন ভার্সেস এনসিটি অফ দিল্লি, যেটা হচ্ছে 2009 তে হাইকোর্ট কি করেছিল, সেকশন 377 যেটা আমরা বলতাম আমাদের আইপিসি, এখন তো চেঞ্জ হয়ে গেছে, which is consensual sex between two adult people, আচ্ছা, without bringing in the gender, ওটাকে ডিক্রিমিনালাইজ করে দিয়েছিল, বেসিক্যালি হোমোসেক্সুয়ালিটিকে ডিক্রিমিনালাইজ করে দিয়েছিল, ঠিক আছে? নাস ফাউন্ডেশন যে যেটা আগে ছিল যে any sort of consensual বা যাই হোক any sort of sexual activity between two same gender would
culminated into an offense, crime, and which is against the nature, সেটা কিন্তু ডিক্রিমিনালাইজ করা হলো। আর সেটাই 2018 জাজমেন্টে সুপ্রিম কোর্ট আবার রিটারেট করলো। সুপ্রিম কোর্ট লিটারালি স্ট্রাক ডাউন দ্য সেকশন 377, ওটাকে পুরো বার করে দিল আর পুরো কমপ্লিটলি ডিক্রিমিনালাইজ করে দিল। আর আমি যদি প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলি, আমরা লাস্ট ইয়ারে সিভিল ইউনিয়নের জন্য একটা পিটিশন দেওয়া হয়েছিল ফর দ্য সেম সেক্স কাপলস এন্ড ফর দ্য LGBT কমিউনিটি, কিন্তু হয়নি কোনো কারণে। অবভিয়াসলি আবার যেটা বললাম যে ফাইট তো একদিনে হয়ে যায় না। একটা ট্রান্সজেন্ডার বিল একটা জেন্ডারকে আইডেন্টিফাই করতে 50 বছরের লড়াই। So this is a civil union of two people of the same gender. It is a long fight. বাট তখন সেই সময় সুপ্রিম কোর্ট স্টেট লেজিসলেচারদের বলেছিল যে কিছু রুলস বা কিছু মানে সর্ট অফ প্ল্যানস করতে যাতে would help this community. They have done it. মানে আমি রিসেন্টলি একটা পোস্ট দেখছিলাম যে এখন টু সেম সেক্স কাপল বা পিপল ফ্রম দ্য LGBTQI+ কমিউনিটি ক্যান হ্যাভ দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট, তারা নমিনি করতে পারে তাদের পার্টনারদের রেসপেক্টিভ অফ দ্য জেন্ডার। ঠিক আছে, দে ক্যান ডু দ্যাট। আগে সেম সেক্স কাপলসদের বাড়ি ভাড়াতে খুব প্রবলেম হতো। It has been reiterated to them, যারা ল্যান্ডলর্ডস যারা, তো তারা কোনোদিনও এরকম আর প্রবলেমটা করবে না। যারা অ্যাকোমোডেশন চায় তাদের দেবে, because they are paying it at the end of the day. You need the money, they are ready to pay. ঠিক আছে, you don't need to indulge বা you don't need to interfere in their personal life, তারা কি করছে না করছে। ঠিক আছে, এটা আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটা খুব আমি দেখলাম স্ট্রাইক যেটা গভর্নমেন্ট নিয়েছে, সেটা হচ্ছে মেডিকেল ফেসিলিটিস। তো আগে এরকম প্রচুর হয়েছে, যেহেতু আমি কাজ করেছি এদের সঙ্গে, মানে 1-to-1 কথা বলেছি, পার্টনারকে হসপিটালে নিয়ে যাচ্ছে, পার্টনারকে সই করতে দেবে না, বাড়ির লোককে আনতে হবে, তবেই তারা মেডিকেল সব সার্টিফিকেশন হতে সই করতে পারবে। হসপিটালে ভর্তি নেবে না। প্রচুর লোক মারা গেছে এরকম করে। ঠিক আছে, you see the death of your partner in front of you because you are not eligible to sign on behalf of them. সেই জিনিসটাকে ডু অ্যাওয়ে উইথ করার চেষ্টা করা হয়েছে। আমি যেটা দেখছিলাম যে প্রচুর হসপিটালস এখন করছে যে দে আর অ্যালাউইং দেয়ার পার্টনার্স টু সাইন। ওই যেটা বললাম না যে এই ছোট ছোট সূক্ষ্ম চেঞ্জেস গুলো अगेंस्ट দ্য ফাইট, মানে এইগুলো হয়তো স্টেপিং স্টোন, বাট দ্য ফাইট ইজ লং। লেটস স্টার্ট উইথ সামথিং, মানে देयर ইজ হোপ ইজ নট লস। অবশ্যই যে লস গুলো আছে, যে প্রফেশনস গুলো আছে আমাদের কাছে, সেইগুলোকে সিজ করে উই হ্যাভ টু অ্যাক্ট, মানে ওই বলে না যে অ্যাওয়্যার, উই হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন। একদম। সাত্তকীর কাছে আবার আসবো, ইপসিতা নামের কাছে আবার আসবো, কারণ আমাদের আরো অনেক কিছু প্রশ্ন জানার আছে। তার আগে এবার যে আমি দেবশ্রীর কথা বলবো, দেবশ্রী তিওয়ারি আমার ছোটবেলার বন্ধু। একটুখানি শুরু করি, নাহলে আপনারা বুঝতে পারবেন না। দেবশ্রী একজন বিখ্যাত নৃত্যশিল্পী, সাথে খুব সুন্দর আঁকে, অসাধারণ তার আঁকা। মানে আমি ছোটবেলায় ওকে এভাবে দেখি বড় হয়েছি। তারপর নিজের ইচ্ছায় ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করেছে, তার সাথে ও বিদেশে চাকরি করেছে, ফ্যাশন নিয়ে কাজ করেছে। তো দেবশ্রীর কাছে আমার প্রশ্নটা আজকে একটু অন্যরকম। দেবশ্রী, আপনি বহু বছর কাজ করেছেন ফ্যাশন নিয়ে, এবং আপনি যখন ফ্যাশন ডিজাইনিং পড়া শুরু করেন বা কাজ শুরু করেন, সেই সময়টা কিন্তু অনেকটা পিছনে ছিলাম আমরা। তখন আমাদের কাছে ফ্যাশন মানে এটা খুব মানে কি ব্যাপার, একটা উঁকি মারার মতো ব্যাপার। তো আপনাকে এই ফ্যাশনে যখন আপনি কাজ করেছেন, বিদেশে গিয়ে কাজ করেছেন, আপনাকে আমি দেখেছি বহুবার, আপনি বিভিন্ন রকম ইভেন্টেও গেছেন সেরকম, তাছাড়া উনি ক্রাউনও জিতেছেন, এটাও বলা আমার অবশ্যই বলতে হবে। মিস ইন্ডিয়া ক্রাউন, মিসেস ইন্ডিয়া ক্রাউনও কিন্তু আমার বন্ধু জিতেছেন। তো যাই হোক, একটা অন্যরকম একটা এনভায়রনমেন্টে আপনার কিন্তু বেড়ে ওঠা এবং কাজ করা। এখানে অনেক ক্ষেত্রে টাচ বিষয়টা আমাদের কাছে একটা খুব কঠিন ব্যাপার। মানে বিং আ ফ্যাশন ডিজাইনার, ধরুন আপনাকে সেই সুযোগে কেউ কোনোদিন কি কোনোভাবে এই সমস্যার মধ্যে, বা এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে আমরা কথা বলছি, এই সমস্যায় পড়তে হয়েছে, বা পুরোনো দিনের যে ডিফারেন্স, বা এখন কিভাবে আপনি গাইড করছেন, মানে বিং আ টিচার আপনি কিভাবে ফ্যাশন ডিজাইনের স্টুডেন্টদের গাইড করছেন, একটু যদি বলেন খুব ভালো হয়। প্রথমেই সুমনাকে ধন্যবাদ, এবং এখানে যারা দেখছেন আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন। আসল আমাদের সকলে, আমরা এখানে যারা সকলে আছি আজকে, আমরা সাধারণ একটা পরিবার থেকে উঠে আসা, এবং আমরা সবাই মনে করি যে আমরা প্রথমে একজন মানুষ, সেই শিক্ষাই আমরা ছোট থেকে পেয়েছি, এটা আমাদের বেস একটা জিনিস। আমার ক্ষেত্রে যে প্রশ্নটা এসছে, বিং আ ফ্যাশন ডিজাইনার, কিরকম ছিল সেই সময়টা, পড়াশোনা করার সময়টা, আর আজকের দিনে দাঁড়িয়ে,
ইটস আ লং জার্নি এবং জার্নিটা ইজ অন। প্রত্যেকটা সময় প্রত্যেকটা স্টেপই প্রচন্ড কঠিন ছিল, তবে এই কঠিন পরিস্থিতিকে অনেক সহজ করে দিয়েছিলেন আমার বাবা। কারণ আমি একটা অর্থোডক্স ফ্যামিলি থেকে বিলং করি, আমরা যৌথ পরিবারে আমার বড় হওয়া, যেখানে ফ্যাশন পড়তে চাওয়াই প্রথম তাদের কাছে ছিল যে একটা অনিশ্চিত রাস্তা আমি ধরছি। সেই অনিশ্চয়তার পথ দিয়ে যাওয়া, সেটা কতটা যুক্তিযুক্ত বা জীবনে কিছু করতে পারবে কিনা, যদি না পারো তাহলে তোমাকে কারোর শ্যাডো হয়ে বেঁচে থাকা, এই রাস্তাগুলোর জন্য আমাকে বলা হয়েছিল যে না, তুমি ফ্যাশন নিয়ে পড়বে না। কিন্তু আমার নিজের বিশ্বাস ছিল এবং আমার বাবার বিশ্বাস এবং তার সাহচর্যে আমার বড় হয়ে ওঠা, তিনি মনে করতেন যে অ্যাজ আ হিউম্যান বিইং ইউ হ্যাভ টু পুট ইউর ফুট ডাউন, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইউ হ্যাভ টু ডু। নিজের মাথাটাকে সোজা উঁচু রেখে সেটা করতে হবে। তো সেটা করতে গিয়ে প্রথমে বাধা এসছে, কিন্তু সেটা ওভারকাম করে পড়াশোনা করেছি, বাইরে গিয়ে চাকরি করেছি এবং সেখানে আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব, যারা ফ্যাশন বলতে একটা গ্ল্যামার ওয়ার্ল্ড এবং সেখানে অনিশ্চয়তাটা মানুষ মনে করেন যে অনেক বেশি। প্রত্যেকটা জায়গায় যারা ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে যুক্ত তারা এবং যারা যুক্ত নন তারা, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু একটা সবসময় একটা বিপদ মুক্ত কোথাওই নয়। কিন্তু বেড়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ছোটবেলার শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি যে আমরা মানসিকতা নিয়ে বড় হচ্ছি। তুমি যদি সত্যি চাও, আজকের জেনারেশনদের আমি বিশেষ করে বলবো, তুমি যদি সত্যি চাও যে তুমি যেটাই বিশ্বাস করো সেটা নিয়ে এগিয়ে যাবে এবং সৎ পথে, ভেতরের সততাটা খুব ইম্পর্টেন্ট। কাজ করতে গিয়ে নিজের সততাটাকে হারিয়ে ফেললে কোনো মতেই চলবে না, যেটা আমি এখন স্টুডেন্টদের বলি। আর আগে নিজের ক্ষেত্রে যে সমস্যাগুলোর সম্মুখীন আমি হতে পারতাম বা হয়েছি, সেগুলোকে অনেকটা নিজের বুদ্ধি দিয়ে ওভারকাম করেছি। যা আমার পঞ্চেন্দ্রিয় আমাকে যেভাবে আমাকে নিজেকে কি বলবো প্রেজেন্ট করতে হেল্প করেছে, সেটা করেছি, সেটা শুনেছি। আর দ্বিতীয় কথা হলো যে কোনো মিথ্যের সাথে আপোষ কিন্তু করিনি। হয়তো হ্যাঁ, পথটা অনেকটা লম্বা হয়েছে, জার্নিটা অনেক বড়, অনেক কঠিন হয়েছে, কিন্তু সততার পথটা ছাড়িনি। এবার সততার সংজ্ঞা এক একজন মানুষের কাছে এক এক রকম হবে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু নিজে যদি কিছু করতে চাও জীবনে, তুমি করতে পারো, অবশ্যই করতে পারো। যেমন সময় বদলেছে কিন্তু মানসিকতা অনেক ফ্যামিলিতেই বদলায়নি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার স্টুডেন্ট 1 বছর আগের কথা বলছি, জাস্ট 12 পাস আউট, বেরিয়ে যাবে, ফ্যাশন স্টুডেন্ট এবং সে ফ্যাশন ডিজাইনিং পড়তে চায়, কিন্তু তার বাড়িতে মা বাবা দুজনেই চান না যে ফ্যাশন ডিজাইনিং পড়বে, বিকজ তারা অ্যাওয়্যার নয়। দেখছে ম্যাগাজিন দেখতে ভালো লাগে, কোনো ফ্যাশন ডিজাইনারকে দেখতে ভালো লাগে, ইন্ডাস্ট্রি সম্বন্ধে ধারণা আছে, কিন্তু খুব বেগ একটা ধারণা। তো সেই বাচ্চাটা এসে আমাকে বললো যে ম্যাম, আপনার নাম্বারটা যদি একটু শেয়ার করেন, আমার বাবা মার সাথে আমি যদি আপনার কথা বলাতে পারি, কারণ আমি সত্যি ফ্যাশন নিয়ে পড়তে চাই এবং তার মধ্যে ট্যালেন্ট আছে, সম্ভাবনা প্রচুর। তো আমি বললাম নিশ্চয়ই করতে পারো। আমার তখন সেই পুরোনো দিনের কথা মনে হলো যে আমাকে সাপোর্ট করার ক্ষেত্রে বাড়িতে যে হিন্ড্রেন্স গুলো ছিল, তো আমি বললাম যে আমি তো কথা বলবো, কিন্তু সবচেয়ে প্রথম তোমাকে বোঝাতে হবে যে তোমাকে যদি এটা করতে দেওয়া হয়, তোমাকেও তো রেজাল্টটা দেখাতে হবে যে তুমি সেটাকে কতদূর জাস্টিস দিতে পারো, কতদূর এগিয়ে নিয়ে যেতে পারো। তো এইভাবেই আর কি এগিয়ে যাওয়া এবং চেষ্টা করা। একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, সেটা বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকেই আমরা এখন প্রতিবাদ বা বিপ্লবটাকে অন্যরকম ভাবে অনুভব করছি। আপনার কি মনে হয় যে আমাদের যে আমরা সবাই মিলে এই যে এসছি অভয়ের জন্য, অবশ্যই আপনার কি মনে হয় আমাদের ভিতরে অনেক চাপা যন্ত্রণা আছে বা আমাদের অনেক কিছু, অনেক মলেস্টেশন হয়তো হয়েছে, আমরা অ্যাবিউজড হয়েছি, সেগুলোরও প্রকাশ পাচ্ছে, আমাদেরও প্রতিবাদ আসছে? আপনার কি মনে হয়? অ্যাবসলিউটলি, আমরা অনেক বেশি ভোকাল হয়েছি। আজ থেকে 10 বছর কি 15 বছর আগেও আসলে আমাদের মেয়েদেরকে বড় করা হয় অনেকটা পুতুলের মতো করে, তোমাকে সাজিয়ে গুছিয়ে বড় করা হচ্ছে। আজকালকার অনেক সময় বদলেছে, কিন্তু কিছু বছর আগে পর্যন্ত আমরা আমাদের ভেতরের কথাটা প্রকাশ করার সাহসটা পেতাম না। আজকের দিনে সেই সাহসটা আমাদের হয়েছে। আমরা নিজেদের
নিজেরাও যে একজন এন্টিটি সেটাকে আমরা প্রকাশ করছি এবং সেটাকে আমরা সামনে রেখে এগিয়ে চলছি, সেটা অনেক বেড়েছে। আর একটা হচ্ছে প্রশ্নটা আরেকবার কি ছিল? হ্যাঁ অবশ্যই, প্রশ্নটা হচ্ছে যে কিভাবে মানে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অ্যাবিউজ হয়েছি, বাসে ট্রেনে উঠলে স্পর্শ যে টাচ করলো যেগুলোকে আমাদের ভালো লাগতো না। আমার মনে আছে বড় ঘড়ির সামনে দাঁড়িয়েছিলাম হাওড়া স্টেশনে, সেখানে আমাকে ভীষণ মানে তখন অনেক ছোট ছিলাম, পিসির বাড়ি যাচ্ছিলাম হাওড়ার দিকে, তো আমাকে একটা ভীষণ বাজে ভাবে স্পর্শ করা হয় এবং সেটা আমার খুব খারাপ লেগেছিল, অনেক ছোটবেলায় মনের মধ্যে একটা আটকেছিল। তো এটা আমারও একটা গ্রাজ বেরোচ্ছে হয়তো, তাই এটা আমাদের নিশ্চয়ই সবার জন্যই সেটা শুধু সামাজিক পরিস্থিতিতেই আমরা ভোকাল হয়েছি তা নয়, আমরা নিজেদের ক্ষেত্রে। আর যে ঘটনাটা তুমি বললে যে ছোটবেলার ওই টাচ, আমাদের জেনারেশনে আমাদের নিজেদের বাচ্চাকে আমরা গুড টাচ ব্যাড টাচ শেখাচ্ছি, আমাদের ছোটবেলায় কেউ ধরে ধরে গুড টাচ ব্যাড টাচ শেখায়নি। তবে একটা ছেলে মানুষ হলেও না তার নিজস্ব একটা ব্যক্তিত্ব তৈরি হতে থাকে, সে বোঝে কোন স্পর্শটা ভালো কোন স্পর্শটা নয়, ঠিক যেরকম ভাবে বাচ্চারা বোঝে যে বকছে তার কাছে কতটা যাবো, আর যে ভালোবাসে এবং বকে তার কাছে আমরা কতটা যাবো। অ্যাকচুয়ালি বাড়ি একটা ভীষণ বড় রোল প্লে করে। আমাদের সময়টা এমন ছিল, এবং আমি কাউকে দোষ দিচ্ছি না, আমাদের মা ঠাকুমা তার আগে জেনারেশন তারা একটা রুল ফলো করেছে, ইটস লাইক ম্যাথস ফর্মুলা, যে আমরা এরকম থেকেছি তোমাকেও এইরকম ভাবে থাকতে হবে। আমরা কোনো কমপ্লেন নিয়ে আমাদের কিছু অভিযোগ নিয়ে হয়তো বাড়িরই চেনা কোনো লোক বা বাইরের কোনো লোক একটা খারাপ স্পর্শ, খারাপ কথা, খারাপ ইঙ্গিত করেছে, সেই কথাটা নিয়ে যেতে পারিনি। কেন যেতে পারিনি? হয়তো যখন যেতে গেছি সেই সময় বাধাপ্রাপ্ত হয়েছি যে এটা তোমার ভুল ধারণা। একে তো মেয়ের ধারণাটা ভুল ধারণা বলে নস্যাৎ করে দেয়া হতো। সেখানে আমাদের একটা ছোটবেলাটাই পাওয়ার স্ট্রাগল ছিল যে নিজের কথাটা সামনে তুলে ধরতে পারবো। বাট একটা সময়ের পর আমার মনে হয় আমরা ক্লান্ত হয়ে, আজকে সমাজ ক্লান্ত, তাই সকলেই এত ভোকাল এবং স্বতঃস্ফূর্ত। আমরাও খুব ক্লান্ত হয়ে একটা সময় কথা বলতে শুরু করেছি, তাতে তখন ভাবিনি কার কাছে অপ্রিয় হয়ে যাচ্ছি, কার কাছে খুব প্রিয় হচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাকে নিজের কাছে নিজে ভীষণ প্রিয় হতে হবে। কথাটা স্বার্থপরের মতো শোনালেও সত্যি, যে তুমি নিজেকে ভালোবাসতে হবে, তবে তুমি চারপাশকে ভালোবাসবে, চারপাশকে সম্মান। নিজের সম্মানটা সবচেয়ে বড়। এই যে আমাদের শিরদাঁড়াটা আছে না, এর জোরটা কিন্তু অনেক, সেইটা বুঝতে অনেকটা সময় লেগে যাচ্ছে। কিন্তু আমি ভীষণ আশাবাদী যে একটা সময় আসবে যেখানে সত্যের জয় হবেই, হতে বাধ্য, যাই হয়ে যাক, যতই ঝড় আসুক। অনেক ধন্যবাদ দেবশ্রী। এবার আমি যেহেতু আমার কাজটা কাউন্সিলিং করা, সেক্ষেত্রে এখানে ইপসিতা ম্যাম, সাত্তকী এবং দেবশ্রী তিনজনের কথার একটা মিলিত প্রকাশ আমি করব। এই মুহূর্তে সবাই আমরা খুব উত্তেজিত, সবাই খুব আলোচনা করছি বিষয়গুলো নিয়ে। সমস্যাটা কোথায় হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মনে ধর্ষণ কি, রেপ কি, বিষয়গুলো খুব জটিল একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং মা বাবাদের খুব কনফিউজ হতে হচ্ছে। এবং সেখানে একজন কাউন্সিলর হিসাবে বা সাইকোলজিস্ট হিসাবে আমার যে জায়গাটা আছে, সেখানে আমি একটা কথা বলতে চাইছি, কতটা বলা যায় এবং বয়সটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা টিনেজ বাচ্চার সাথে যতটা ইজিলি কথা বলতে পারবো, 6-7 বছর বাচ্চাকে আমরা গুড টাচ ব্যাড টাচ দিয়ে বোঝাতে পারবো। তাদের মনে অনেক প্রশ্ন যাচ্ছে যে অত্যাচারটা কিরকম, অত্যাচারটা কতটা কঠিন, কতটা তাকে মানে কষ্ট দেওয়া হয়েছে, এগুলো পুরোটাই তো ওপেন। আমরা টিভি চালাচ্ছি বা নিউজ সামনে আসছে, ব্যাপারটা পুরোটাই ওপেনলি ডিসকাশন হচ্ছে। তো এই জায়গাটা আপনাদের খুব কঠিন ভাবে, মানে এটা মা বাবাদের লার্নিং অবশ্যই বলবো ওদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মা বাবা কেয়ার গিভার যারা আছেন, মনে রাখবেন যে কোন জায়গাটা আমি বলতে পারবো ছেলে মেয়ের সাথে, সেই কমিউনিকেশনটাও একটা খুব মানে স্বচ্ছতা বা স্পষ্ট ব্যাপারটা না হলে সেই কমিউনিকেশনটা কিন্তু হবে না। টিনেজ বাচ্চারা ধরুন দেখছে, তাদের মায়েরা যাচ্ছে। এখানে দেবশ্রী বললেন যে ও কিছুদিন আগে ওর ছেলেকে নিয়ে গেছিল মিটিং মিছিলে এবং স্বাস্থ্য ভবনে। আমিও আমার ছেলেকে বলছি যে আমি এরকম জায়গায় যাচ্ছি, আমার ছেলে শুনছে কোথাও। এগুলোও কিন্তু একটা নবজাগরণ। আমার মনে হয় বাংলায় যে নবজাগরণ হয়েছিল, এটা মানুষের নবজাগরণ হচ্ছে। মায়ের হাত ধরে যদি সেই নবজাগরণ বা যে কোনো জাগরণ মায়ের হাত ধরে হয়, তার চেয়ে বড় কিছু হতে পারে না। সবচেয়ে বেশি বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। ওরা দেখছে সামনে, মানে অনেক কিছু যেমন খারাপও আছে, ভালো তো প্রচুর দিক আছে। আজকের জেনারেশন যেটা খোলামেলা হয়েছে বলে
তারা বুঝতে শিখছে অনেক ছোট থেকে, তাদের চোখটা খুলছে অনেক ছোট থেকে, যে চোখ আমাদের থার্ড আই যেটা খুলেছে অনেক স্ট্রাগলের পর। হ্যাঁ অবশ্যই ঠিক কথা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমরা মায়েরা অনেক বেশি অ্যাডভান্স হয়েছি বা এই অ্যাডভান্স সোসাইটির সাথে নিজেদেরকে মিলিয়ে নিয়েছি, যেখানে আমাদের কথা বলাটা সহজ। সার্থকীর কথায় আসি, সার্থকী এখানে খুব সুন্দর জেন্ডার ডিসক্রিমিনেশন বিষয়টা বুঝিয়েছে। এই জেন্ডার বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছিলাম, বাংলাতেই বলি, পুরুষ পড়ানো হয়েছিল, স্ত্রী আর মহিলা, আই মিন পুরুষ আমাদের যেটা শেখানো হয়েছিল যে জেন্ডার মানে দুজনই শিখতে হবে। এইবার ছোটবেলার উদাহরণগুলো দিই, নাহলে বোঝা যাবে না। স্কুলে দেখতাম একটা বন্ধু আরেকজন, মানে আমি যেহেতু বেঙ্গলি মিডিয়াম এবং গার্লস স্কুলে পড়াশোনা করেছি, একজন বন্ধু তার বন্ধুর হাত ধরছে, টাচ করছে, বিষয়গুলো তখন আমাদের খুব খারাপ লাগতো, রিঅ্যাক্ট করতাম যে খুব বাজে, এরকম হওয়া উচিত না। আমাদের শেখানো হয়েছিল যে নারী পুরুষ মানেই সম্পর্ক, পুরুষ সম্পর্ক হয় না, নারী সম্পর্ক হয় না। কিন্তু আপনাদের কাছে এই কথাটা বলছি, খুব চ্যালেঞ্জিং বিষয়। এখন সোসাইটি চেঞ্জ হচ্ছে, ভাবনা চিন্তা চেঞ্জ হচ্ছে। আমরা যেমন মাই বডি মাই রুল বলি, মাই চয়েসেসটাও খুব ইম্পর্টেন্ট। আমি কাকে পছন্দ করলাম আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনি ওরিয়েন্টেশন নিয়েও কথা বললেন সার্থকী। সেক্সুয়াল ওরিয়েন্টেশন ভাবনা চিন্তাটা কিন্তু খুব জটিল প্রক্রিয়া। সেক্স মানেই আমাদের মাথায় একটা আসে যে সেক্স মানেই ওই বন্ধু ঘরে দুজনের সম্পর্ক, অ্যাকচুয়ালি না। সমাজের পরিবর্তনে এগুলো একটু ভাবতে হবে যে সেক্সুয়ালিটা কি, আমাদের ইন্টারেস্ট কি, ওরিয়েন্টেশন কি, ডিজায়ার কি, এগুলো বিভিন্ন ভাগ আছে। যেহেতু সাইকোলজিতে এগুলো জেনেছি, তার পরবর্তীকালে কাজের মাধ্যমে জেনেছি, এই বিষয়টা কিন্তু আমাদের জানা সুবিধা হয়েছে এবং এগুলো আমাদের প্রত্যেকে অ্যাওয়্যার থাকতে হবে। মানে মা বাবার একটা কিন্তু মানে প্রাইমারি যে কাউন্সিলার্স তারা হচ্ছে মা বাবা, সেখান থেকে উঠতে হবে। ইপসিতা ম্যাম যে কথাটা বললেন পেট্রিয়ার্কি, একটু ভালোভাবে ভেবে দেখবেন। আজকেই আমি একটা খুব সুন্দর মেসেজ আমি বান্ধবীর সাথে শেয়ার করেছিলাম। পেট্রিয়ার্কিটা যদি আমরা একটা আমব্রেলা একটা ধরি, মানে পেট্রিয়ার্কির তলায় অনেক মহিলারা আছে, আমরা খালি কি বলি ছেলেরাই দোষী, ছেলেরাই ইয়ে করছে। একটু ভেবে দেখুন, যদিও ছেলের মা হয়ে বলতে পারি, আমাদের সাথে ছেলের মা এবং আমাদের সাথে সার্থকী রয়েছে, তো ছেলের মায়ের একটা বিষয় আছে। আমরা কিন্তু ছেলেদেরকে শেখাচ্ছি, ট্রেনিং গুলো দেওয়াচ্ছি যে কোথায় কাকে না বললে থামতে হবে, কতদূর তুমি এগোতে পারবে। এই স্বচ্ছতাটা কিন্তু খুব জরুরি। এই যে ম্যাম বললেন পেট্রিয়ার্কি ব্যাপারটা কি বলতো, আমরা কোথাও নারীদের মধ্যে এই পুরুষতান্ত্রিক ব্যাপারটাকে না আমরা বেশ ঢুকিয়ে নিয়েছি। মানে ওটা হচ্ছে একেবারে, মানে কি বলবো, মানে খেয়ে একেবারে গিলে নিয়েছি, একেবারে সেটা হ্যাঁ একদম একেবারে মজ্জায় একেবারে। তো সেটাও কিন্তু আমরা রুল করছি। আপনি যদি দেখেন, আমরা সবসময় পুরুষকে দোষ দিচ্ছি, একজন নারীও কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে অন্যায়টাকে সাপোর্ট করার জন্য। তাই জন্য দয়া করে সামাজিক যখন সমাজ, মানে আমরা যদি মানুষ হিসাবে বিষয়টাকে একটু ভাবি যে আমরা জেন্ডারের পাশে আমরা মানুষ, জেন্ডারটা তো আমাদের কিছু করার নেই, প্রকৃতি আমাদের বানিয়েছে, মানুষ হিসাবে ভাবলে অনেক প্রশ্নের উত্তর চলে আসবে। আর আপনাদের যেটা বিষয়, একটা জিনিস ইপসিতা ম্যাম আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনার কি মনে হয় যে আমাদের যে এই যে আমরা যে সবাই আশাবাদী, আমরা চাইছি একটা ভালো কিছু হোক, এবং আমরা সবাই চাইছি বলে এই যে নবজাগরণ কথাটা বারবার বলছি, মানে আমি এটা ফিল করছি, ইতিহাসে পড়েছিলাম যে সবাই মিলে নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে, সবাই মিলে বেরিয়ে গিয়ে কাজ করছে, হ্যাঁ এটা করতে হবে, ওই করতে হবে, মানে কোথাও সেটা আমরা ফিল করছি। হয়তো 47 সালে ছিলাম না, কিন্তু বর্তমানে 24-এ ফিল করছি। আপনি একটু বলুন কিভাবে, মানে এই অনুভূতিটা আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। আপনি কিভাবে দেখছেন বিষয়টা একটু যদি বলেন। 1947 আমি সবসময় প্রশ্নটা আমার ভীষণ প্রিয়, সো থ্যাংক ইউ সুমনা তোমাকে এটা করার জন্য। 1947 আমরা না প্রজাতন্ত্র অ্যাডপ্ট করেছি, ঠিক আছে, রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক রিপাবলিক। সার্থকী লয়ার, রিপাবলিকের ডেফিনেশনটা, the definition of republic is government of the people and your elected representatives rule in the people's name. মানে এই সামাজিক বিপ্লব যেটা করছে, বা I hope এটা কন্টিনিউ করে, I really hope so, because এটা না ম্যারাথন, এটা একটা আজকে একটা ডেডলক ইম্পাস না, এটা কেটে যাবে, কিন্তু আমাদের যদি সমাজকে পরিবর্তন করতে হয় সেটা ঘরে ঘরে। আর সুমনা তুমি যেটা বললে, mothers of sons need to be the front runner for women empowerment. তারাই ছেলেদের সুশিক্ষা দেবে, স্বচ্ছ সামাজিকতার বোধ তাদের মধ্যেই ইনকালকেট করবে। এবং এই যে আমি যেটা টু কাম ব্যাক টু দ্য টপিক অফ
the responsibility. আমার বইতে আমি যেটা বলছিলাম না 2022 থেকে আমি বলছি that it's people who need to take responsibility of themselves. মানে সমাজ কি, ধর্ষণকারীও সমাজ থেকে হচ্ছে, আর রাজনীতি, সে যে রাজনীতিক পলিটিক্যাল পার্টি হোক না কেন, পলিটিক্যাল পার্টি আজকে যেরকম রেটে টার্নকোটিজম হচ্ছে, মানে আজকে এক পার্টিতে পরবর্তীতেই এটা সুবিধাবাদী ব্যাপার, ঠিক আছে? এবং আজকে আমরা যেটা বলছি দ্যাট কারাপশন ইটস ডিপ রুটেড, এর এটা কিন্তু কয়েক বছরের না, এটাও একদম সেই প্রথম থেকে কারাপশন কেন হয়েছে, কারণ কারাপশনটা মানুষের রুজি রোজগার হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের না একটু লং টার্ম পার্সপেক্টিভে প্রত্যেকটা জিনিস চিন্তা করার দরকার। তুমি তো আমাকে, তোমার প্রশ্ন তো এই ছিল যে সামাজিক বিপ্লবটা কিভাবে হচ্ছে এবং কিভাবে এগিয়ে নিয়ে যাবো। তাহলে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি, তুমি সার্থকী, বান্ধবী এবং আমরা প্রত্যেকে কিন্তু এই সমাজটা গড়ছি। আজকে আমি ধর্ষণকারী চাই না, তো আমি ধর্ষণকে ফাঁসি দিচ্ছি এটসেট্রা এটসেট্রা, অনেক কথা হচ্ছে, কিন্তু ভাই আমরা 3 জন মহিলা এখানে বসে আছি, আমরা 3 জনেই বলেছি the first bad touch came from perhaps within our circle of family and friends. একদম Rape is with the eyes, with the verbal thing, sexual molestation and sexual abuse. তা আমরা প্রত্যেকে পদে পদে পেয়েছি এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা খুব ক্লোজ সার্কিট হয়েছে। আজকে একজনের মানে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, apparently 14, I may be 14 is the age where women lose their sexuality, average, এটা Indian statistics এ। তার মানে ভাবুন তো তার কত, কেউ তো 6ও করছে, কেউ তো হয়তো 40 করছে। আমার বক্তব্যটা হচ্ছে যদি এই মেন্টালিটিটা চেঞ্জ করে, রেপ ইজ ওকে, মানে আমাদের এই অভয়া মুভমেন্টের হতে হতে দুটি বাচ্চা মেয়ের মারা চলেছে, কত ব্যাপারটাকে চেঞ্জ করতে গেলে হ্যাঁ ক্যাপিটাল পানিশমেন্ট হবে কি হবে না, ফাঁসি দেবো কি দেবো না, আরো অত্যাচার কিভাবে হবে কি হবে, এগুলো একটা প্রশ্নের প্রত্যেকটা খুব রেলেভেন্ট, কিন্তু তত দূর রেলেভেন্ট হচ্ছে যে আমরা এই মানসিকতাটাকে কতটা অ্যাটাক করছি এভরিবডি। এই একটা দিক, এটা সমাজের একটা দিক। আরেকটা সামাজিক যেটা বলে যে করাপশনটাকে যদি আমরা অ্যাড্রেস করি, করাপশনটা এখন ওই যে লেভেলটা আমরা আজকে মানে মাথার দেওয়ালে পিঠ থেকে গেছে, জল মাথার ওপর উঠে গেছে, এই লেভেলের আগে ছোট্ট ভাবে আমরা প্রত্যেকে করাপশনকে ফেস করি এবং আমরা কিভাবে করাপশনকে রিয়াক্ট করি, সেইটা যদি আমরা সচেতনতা দিয়ে করি, if you are conscious citizens, কেন? বিকজ আমরা প্রজাতন্ত্র, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, তো নইলে ওরা রাজার সাথে মিলবে। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে যদি আমরা প্রত্যেকেই এই রেসপন্সিবিলিটি নেই, আমরা না একটা ফুটবল ম্যাচ দেখছি না যে এই পলিটিক্যাল পার্টিটা, পলিটিক্যাল লিডারটা সেলিব্রিটি, ওই পলিটিক্যাল লিডারটা সেলিব্রিটি, তারা তাদের কাজ করছে, কিন্তু দায়িত্বটা আমাদের তাদের ইভ্যালুয়েট করা। আমরা এখানে অনেকেই কর্পোরেট ওয়ার্ল্ডে বিলং করেছি, আমাদের টিম যখন এসে অ্যাপ্রেজালে বসে তারা বলে তাদের মতো কাজ আর কেউ করেনি, এটা খুব স্বাভাবিক। যে কোনো পলিটিক্যাল পার্টি এসে বলবে আমরা এসব করছি, ঠিক আছে, কিন্তু এইটাকে ইভ্যালুয়েট করার জন্য আমরা আছি। মানুষরা বলে না বাবা তুমি তো এটা ঠিক বলছো না, সিম্পল জিনিস এটা তো, এইটা কিন্তু এইটা করা সহজ না, ইটস ইজিয়ার সেড দ্যান ডান। এইটা করতে গেলে কিন্তু সত্যিকারের নিজেকে ইমোশনটাকে একটু বাদ দিয়ে গিয়ে প্রত্যেককে পড়াশোনা করার দরকার, বিরোধী মতামতে পড়াশোনা করার দরকার, নিজের মতামতই হচ্ছে ঠিক। তাই জন্য এই সমাজ বদল, যেটা তোমার ভীষণ সুন্দর প্রশ্ন, আজকের আলোচনার বিষয়, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাটল এন্ড ইট স্টার্টস উইথ ইচ ওয়ান অফ আস। একদম, অনেক ধন্যবাদ। এক্ষেত্রে একটা কথা যেখানে ম্যাম বলছিলেন সেটা একটু সংযোজন করলে ভালো হয়। একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু রেপিস্ট, ডাকাত এইভাবে কিন্তু জন্মগ্রহণ করে না, তার পরিবার, পরিবেশ, পিয়ার গ্রুপ তাকে কোথাও বাধ্য করে। তাছাড়া সাইকোলজিক্যালি যদি কথাটা তুলি তাহলে তার মধ্যে অনেক ডিজায়ার থাকে, যেগুলোকে আমরা সমাজে নিষিদ্ধ ডিজায়ার বলি, সেইগুলো ফুলফিল করার বিষয়টাও তার মধ্যে একটা নারকীয় ভাবনা বা পৈশাচিক ভাবনার সূত্রপাত ঘটায়। একটা কথা আপনাদের বলি, এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাজ, মানে শুধু যে ছেলের মায়েরা এখানে বসে আছি তা না, মেয়ের মায়েদের ক্ষেত্রে বলছি, সবার জন্য বলছি, প্রত্যেক বাচ্চাকে বেসিক সেক্স এডুকেশন দিন। খুব ছোটবেলায় দেবশ্রী আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা যখন সেক্স এডুকেশনটা শুরু হয়েছে তারপরে বন্ধ হয়ে গেছিল, আমাদের এটা কন্টিনিউ হয় না, ফলে আমাদের কাছে একটা খুব মজা, সেক্স কি, কিন্তু যখন আমি মা হলাম
করলাম যখন আমার ছেলে বড় হলো, স্কুলে যাচ্ছে, তখন একটা সময়ের পর টিনেজের সময় এসে কিন্তু আমি ওকে বুঝিয়ে বললাম যে এটাকে সেক্স বলে, পিরিয়ড এটাকে বলে। তোমার বন্ধু যদি কোনোদিন পিরিয়ড হয় তুমি তাকে হেল্প করবে, হা করে হাসবে না। এই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে মেসেজটা ছড়াচ্ছি। আমরা সমাজে যদি বাস করি, এ খারাপ ও খারাপ সে খারাপ না করে প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক জায়গা থেকে আমরা শুরু করি। ইনস্টিটিউশন, বাড়ি হচ্ছে সব থেকে বড় সাপোর্ট আর ইনস্টিটিউশন। আজকে আমাদের এই দিদি আপনি এমপ্যাথি, তুমি সেক্স এডুকেশনটা আছে, তার সঙ্গে এমপ্যাথি আর ভ্যালু এডুকেশনটা অ্যাড করতে চাই। মোরাল সায়েন্স আমাদের, আমার অন্তত ছোট বয়সে আমি জানি না তোমরা বলেছি ছিল, আমি শুনছি আজকাল মোরাল সায়েন্স ব্যাপারটা এই যে করাপশনকে যদি আমি অ্যাটাক করতে চাই, টু ওয়ান্ট টু অ্যাটাক করাপশন হ্যাজ টু বি উইথ ইচ ওয়ান অফ আস, এভরিওয়ান। তো এখানে মোরালিটি শুধু রিলিজন নয়, রিলিজন ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ, কিন্তু মোরালিটি, হ্যাঁ, মোরাল কোনটা ভালো কোনটা মন্দ, দুষ্ট লোক ভালো লোক, ইররেসপেক্টিভ অফ জেন্ডার, ইররেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অর রিলিজন, দুষ্ট, ব্যাড এন্ড ইভিল, গুড, এই জিনিসটার পরিচয় আমি মনে করি প্রত্যেকটা পরিবারের দায়িত্ব এবং প্রতিটি ইনস্টিটিউশন, স্কুল কলেজেরও দায়িত্ব। মরাল সায়েন্স অর ভ্যালু এডুকেশন, এমপ্যাথি। হ্যাঁ, আজকে কেউ খারাপ হয়ে গেছে, তুই যেটা বলিস না, কি কারণে খারাপ হয়েছে, রুটে যাওয়াটা একদম। পড়াশোনা, এই যেটা বললাম যে বিরোধী মতামতকে বি ইনক্লুসিভ, হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট ইট, কেন শেখাচ্ছে, সেও তো রাত আর দিন না, সবচেয়ে নেই তো জগৎ। অনেক ধন্যবাদ। এবং আমি দেবশ্রী আর সার্থককে বলছি যে আপনারা কোনো কিছু আর অ্যাড করতে চান বা মনে করার কিছু মেসেজ দেবেন আমাদের দর্শকদের, প্লিজ বলতে পারেন। আগে কি হতো, আমার যেটা বলার বিষয়, আমরা হয়তো ছোটবেলায় অনেক যেমন কঠিনতম পরিস্থিতি ফেস করেছি, তারপরে ভোকাল হয়েছি, সেটা যেমন একটা দিক আছে, আবার অনেক কঠিন জিনিস অনেক সহজ করে শিখেছি। মানে প্রভাবস, বাংলা কিছু কিছু প্রভাবস আছে, যেমন এটা করলে ঠাকুর পাপ দেবে, হ্যাঁ, এই কথাগুলো আজকালকার জেনারেশনের কাছে হয়তো ভীষণ বোকা বোকা মনে হবে, কিন্তু এই কথার মাহাত্ম্য বা গুরুত্ব অনেক। এই যে পাপ দেবে ঠাকুর, আজকের দিনেও আমরা সরস্বতী ঠাকুরের কাছে যে বই দিই, সেই বইটা ভাতের থালার পাশে রেখে কখনোই পড়তে পারি না, এটা হচ্ছে আমাদের ভ্যালু। কিন্তু আজকের সমাজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তার জন্য আমি দায়ী, সে দায়ী, তারা দায়ী, আমরা প্রত্যেকেই হয়তো কোনো কোনো পার্সেন্টেজে দায়ী, যে আমরা আমাদের সন্তানকে অ্যালাউ করেছি, করতে বাধ্য হয়েছি, যে তারা খুব সহজে হাতের বইটা আচ্ছা ভগবানকে দিতে হবে, ঠিক ঠিক, হ্যাঁ। তো এই ছোট ছোট জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছোটবেলা, আগেন আই এম সেইং, আমি একেবারেই সমাজ বিজ্ঞানী নই, কিন্তু আমার বুদ্ধিমত্তায় যেটুকু বোঝায় যে ছোটবেলার শিক্ষাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা বড় হচ্ছে তারা কিভাবে বড় হচ্ছে, শুধুমাত্র বই পড়ে নাম্বার পেয়ে বড় হওয়াটা নয়, কি শিখে বড় হচ্ছে, কি ভ্যালিউ নিয়ে বড় হচ্ছে, সেইটা লং টার্মে তাকে একটা ভালো মানুষ হতে হেল্প করবে। যে মানুষের মতো মানুষ, সে একটা মানুষ, সে ছেলে নয়, সে মেয়ে নয়, সে তৃতীয় লিঙ্গের কেউ নয়, সে একজন মানুষ। ঠিক, অনেক ধন্যবাদ। সার্থকীর কাছে যাব, তারপর সার্থকীর কথা শুনে আজকের অনুষ্ঠান শেষ করব আমাদের ইপসিতা ম্যামের নিজের লেখা কবিতা শুনে। সার্থকী প্লিজ আপনি কিছু বলুন। আমার একটাই কথা, যেটা সব কথা শুনে আমি একটাই সাজেশন করবো, যে এডুকেশন বিগিনস অ্যাট হোম। যেহেতু এখন স্কুলে আমাদের এই ভ্যালু এডুকেশন, আমার মনে হয় আমি বা আমার পরের ব্যাচটাই লাস্ট ব্যাচ যে ভ্যালু এডুকেশন স্কুলে শিখেছে, তো সেইটা যেহেতু এখন ম্যাক্সিমাম স্কুল থেকে উঠে গেছে, ইটস নট দেয়ার, ঠিক আছে, হোম সায়েন্স গুলো একটা একসময় সাবজেক্ট ছিল, ইটস নট দেয়ার, ঠিক আছে, এইগুলো যেহেতু পুরোপুরি অবসলেট হয়ে গেছে, তো দ্য ওনাস ইজ অন দ্য প্যারেন্টস, আর প্যারেন্টস এর থেকেও গার্জেন, অনেকজনের প্যারেন্টস হয় না গার্জেন, তো সেটাই বলছি যে বাড়িতে যারা এডুকেশন বিগিনস অ্যাট হোম। আমি যদি ভুলটা বাড়িতেই না ধরিয়ে দিই, বাইরে কেউই ধরাবে না, বাইরে পিপল উইল জাস্ট অ্যাড অন টু ইট। আমার ইনফ্লুয়েন্স আছে, আর ইনফ্লুয়েন্স বাইরে ইজ অলরেডি দেয়ার। আমাকে আরেকটা কথা খুব আমি মনে করবো, যেটা আমাকে ছোটবেলা থেকে সবসময় বাড়িতে বলা হতো, আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। ঠিক আছে, তুমি সেরকমই তৈরি হবে তুমি যে কোম্পানির মধ্যে বসবাস করবে বা ওঠা বসা করবে। তো ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট এই অ্যাসপেক্টটাকেও তুলে ধরা এখন বাচ্চাদের কাছে, যে আমি বড় হচ্ছে তো হচ্ছি, কিন্তু তুমি কাদের সঙ্গে মিশবে। আগেকার দিনে মা বাবারা যেমন খুব রেস্ট্রিক্টেড, আমার মা বাবা তো খুব রেস্ট্রিক্টেড, বাইরে বেরিয়ে এর সঙ্গে মিশিস না, কিন্তু এর সঙ্গে করিস না।
এর সঙ্গে মিশিস না কিন্তু কোনো পার্সোনাল গ্রাজের থেকে নয়, বিকজ হি হ্যাজ আ নেম যে পাড়ায় এরকম করে, পাড়ায় একে টন্ট করে এ করে। সো মাই প্যারেন্টস ওয়াজ অ্যাফ্রেড যে আমি সেগুলোকে ইনকালকেট না করি। তো সেটাই কিন্তু একটা মানে খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এখন দাঁড়িয়ে। বাস আমি এটুকুই বলবো যে পেরেন্টস, গার্জেন্স এন্ড নিজেদের খুব অ্যাওয়্যার হওয়া উচিত বা অ্যাওয়্যার থাকা উচিত আমি কি করছি আর কোথায় মিসছি। সেলফ অ্যাওয়্যার যদি না হই তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু অ্যাওয়ে উইথ দিস মনস্টার্স বা হিনিয়াস যে কাইন্ডস গুলো হচ্ছে সেগুলো। অনেক ধন্যবাদ।